সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডাক্তারের চেম্বারে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার মনি চৌধুরী। দর্শক, প্রতিবারই আমরা চেষ্টা করি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার। আজও তেমনি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, ব্রেস্ট ক্যান্সার ও স্বাস্থ্য ঝুঁকি। আর এই বিষয়ে আলোচনায় অংশ নিতে আমাদের সাথে থাকছেন দুজন অতিথি। একজন ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, ডাক্তার ইকবাল আহমেদ, কসমেটিক ব্রেস্ট সার্জন ও সহকারী অধ্যাপক, বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। চলুন দর্শক, কথা বলে আমাদের অতিথির সাথে। সেই সাথে আপনাদের বলছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আমাদেরকে করতে পারেন। আমরা চেষ্টা করব সেই স্বাস্থ্য সমস্যার সঠিক সমাধান দেওয়ার। ডাক্তার ইকবাল আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, আসসালামু আলাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আজকের বিষয় সম্পর্কে আপনি জানেন যে আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমেই যে বিষয়টি জানতে চাই, আমাদের দেশে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা কেমন দেখছেন? জি, ধন্যবাদ আপু আপনাকে। আমাদের দেশে এই ব্রেস্ট ক্যান্সারের সংখ্যা, রোগীর সংখ্যা অনেক বেশি এবং দিনকে দিন এটা মানে অ্যালার্মিং হারে বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, এবং এটার একটা কারণ হতে পারে যে মানুষের মধ্যে সচেতনতা কম, এবং ব্রেস্ট ক্যান্সারের যে কারণগুলি আছে বা আমাদের এই পরিবেশগত মানে যে কারণগুলি আমরা ডায়াগনোসিস করতে পারি বা যে কারণগুলি ম্যানেজ করলে ব্রেস্ট ক্যান্সারটা না হতে পারে বা এটা থেকে দূরে থাকা সম্ভব, সেইগুলোর অ্যাওয়ারনেস এর অভাবে এই ব্রেস্ট ক্যান্সার সম্ভবত ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট আমরা ক্রমাগতই খুব বেশি পাচ্ছি। যে উন্নত বিশ্বের মতো কিন্তু আমাদের দেশেও এখন আশঙ্কাজনক হারে বাড়ছে। সেক্ষেত্রে যখন এখন ডায়াগনস্টিক ফ্যাসিলিটি যেহেতু বেশি, তখন এই ব্রেস্ট ক্যান্সারের রোগী বেশি পাওয়া যাচ্ছে। এই ব্রেস্ট ক্যান্সারের কি কোনো কারণ নির্ণয় করা গেছে যে কেন হচ্ছে, বা তার কোনো রিস্ক ফ্যাক্টরস গুলো একটু জানবো। ধন্যবাদ। ব্রেস্ট ক্যান্সারের যে কারণগুলি আমরা আপনাদেরকে বলতে পারি সেটা হলো যে এই ব্রেস্ট ক্যান্সারটা বেসিক্যালি হয় যে ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে। এই ইস্ট্রোজেন হরমোন মেয়েদের শরীরে মেয়েদের আমাদের পুরুষের শরীরে ইস্ট্রোজেন হরমোন থাকে, কিন্তু সেটা সামান্য পরিমাণে। কিন্তু মেয়েদের শরীরে ইস্ট্রোজেন হরমোন তাদের জীবনের একটা অংশ। এটা তাদের প্রেগন্যান্সির জন্য, ল্যাকটেশনের জন্য, মাতৃত্বের জন্য একটা অপরিহার্য হরমোন, এবং এই ইস্ট্রোজেন হরমোনের আধিক্যের জন্য আমাদের এই ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে, এবং ইমব্যালেন্সের জন্য। তো ইস্ট্রোজেন হরমোনের এই ব্যাপারগুলি একটা মায়ের, একটা নারীর লাইফ সাইকেলের বিভিন্ন পর্যায়ে তাকে প্রভাবিত করে থাকে। যেমন আচ্ছা, ডক্টর মনি চৌধুরী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু ডিস্টার্ব হচ্ছে মনে। জি জি, আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, এই জন্য জিজ্ঞেস করলাম। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, এটা হতে পারে যে আর্লি মেনার্কি, অর্থাৎ হলো যে কারো যদি খুব অল্প বয়সেই মেনস্ট্রুয়েশন শুরু হয়, এবং লেট মেনোপজ অর্থাৎ হলো যে অনেক বেশি বয়সে, সাধারণত আমাদের মায়েদের 45 বছর বয়সে মেনস্ট্রুয়েশন যেটা মাসিক, সেটা সাধারণত শেষ হয়ে যায়। এবং এটার মেয়াদকাল যদি বেশি হয়, যেমন হলো কারো 50 বা 55 গিয়া আপনার এই মেনোপজটা হলো, অর্থাৎ মাসিকটা বন্ধ হলো, সেক্ষেত্রে সে জীবনের অনেকটা সময় পর্যন্ত ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে প্রভাবিত হচ্ছেন। তো ইস্ট্রোজেন হরমোন যখন তার শরীরে বেশি পরিমাণ কাজ করছে, সেটা তার হরমোনের জন্য, তার ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে। এবং আরো অনেকগুলি কার্সিনোজেন আছে যেটার জন্য এই ব্রেস্ট ক্যান্সার হতে পারে। ক্যান্সারের কিন্তু বিভিন্ন ধরনের কারণ আছে, শুধুমাত্র একটি কারণকে দায়ী করা যাচ্ছে না। জি, আমরা এই সম্পর্কে আরো জানবো। দর্শক, আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন আরো একজন অতিথি, ডাক্তার ইশরাত জাহান, সহযোগী অধ্যাপক ও জেনারেল ল্যাপারোস্কোপি ও ব্রেস্ট সার্জারি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম, আপনাদেরকেও স্বাগত। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আপনি ইতিমধ্যে জেনেছেন যে আমরা আজকে ব্রেস্ট ক্যান্সার নিয়ে আলোচনা করছি এবং এর কি স্বাস্থ্য ঝুঁকি আছে সেই সম্পর্কে জানবো। আমরা ডাক্তার ইকবাল আহমেদ স্যারের কাছ থেকে জানছিলাম যে কি কারণে এই ব্রেস্ট ক্যান্সার হয়। আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই, এই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত রোগীরা কি ধরনের লক্ষণ নিয়ে আপনাদের কাছে আসেন? ব্রেস্ট ক্যান্সার নিয়ে রোগীরা সাধারণত আমাদের কাছে আসে প্রথমে যে একটা ছোট একটা কোটা, হ্যাঁ, কখনো
গোটা, অথবা ব্রেস্টের সাইজটা নরমাল, যেটা ব্রেস্টের চেয়ে একদিকে একটু উঁচু হয়ে গেছে, অথবা উপরে চামড়া কুঁচকে গেছে, অথবা চামড়ার উপরে ডট ডট কিছুটা কমলার খোসার মতো একটা অ্যাপিয়ারেন্স, সেটা হতে পারে, অথবা ফুলে গিয়েছে। কখনো এরকম হতে পারে যে ব্রেস্টটা ফিক্সড হয়ে গিয়েছে, কখনো ব্রেস্টটা নরমাল যে ব্রেস্টটা তার চেয়ে যে ব্রেস্টে আমাদের ক্যান্সার হয়েছে সেই ব্রেস্টের সাইজটা অনেক বড় হয়েছে। কখনো আবার দেখা যেতে পারে যে স্কিনের উপরে, চামড়ার উপরে একটা বড় ঘা নিয়ে এসেছে। আবার এমনও হতে পারে যে কিছুই নিয়ে আসেনি, শুধু কেউ কেউ মনে করছে যে বগল তলায় কিছু একটা আছে, এরকম মনে সমস্যা নিয়ে এসেছে, একটা পোটা পাচ্ছে, এরকম সমস্যা নিয়ে আসছে। জি, অনেক সময় কিন্তু এই যে বললেন যে কোনো লক্ষণই হয়তো নেই, বগলে হয়তো কোনো গোটা নিয়ে আসছে, যেটা লিম্ফ নোড হয়তো বড় হয়ে থাকে, সেক্ষেত্রে তো আসলে ব্রেস্টের ক্যান্সারটা থেকেই লিম্ফ নোডে চলে গেল। সেজন্য কি আসলে মহিলাদের কোনো ধরনের ফলো আপ বাসায় করা উচিত কিনা, বা রেগুলার কি কোনো চেক আপ করা উচিত কিনা, সেই সম্পর্কে একটু জানবো। ব্যাপারটা হচ্ছে আসলে ব্রেস্ট ক্যান্সারটা হয়তো ক্যান্সারের যে লেশনটা, যে টিউমারটা, সেটা ব্রেস্টে আছে, কিন্তু পেশেন্ট তিনি হয়তো ওটা বুঝতে পারেনি, কারণ তার হাত দিয়ে কারো কারো বাল্কি ব্রেস্ট থাকে, তারা বুঝতেই পারে না যে ভিতরে যে তার একটা গোটা আছে বা একটা অস্বাভাবিকতা আছে। তো সেই জিনিসটা তার হাতে বগল তলায় হয়তো কোনো কারণে হাত দিয়েছে, সেটাকে সে মনে করেছে। বাট যদি আমরা বুঝতে চাই, যে পেশেন্টরা যদি বুঝতে চায় যে তার ব্রেস্টের টিউমার, অথবা একেবারে সবসময় যে আমরা ক্যান্সার বলবো তা না, অন্য ধরনের টিউমারও তো হতে পারে যেটা ক্যান্সার না, এই ধরনের টিউমারও হতে পারে। এই যে টিউমার হচ্ছে কি হচ্ছে না এটা বোঝার জন্য আমরা পেশেন্ট থেকে বলি যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, দ্যাট ইজ নিজে নিজে যাতে তিনি ব্রেস্ট পরীক্ষা করতে পারে। এটার জন্য আমরা রোগীদেরকে বুঝাই, বা আমরা বিভিন্ন মিডিয়াতে মাধ্যমে যখন সুযোগ পাই সবাইকে বলি যে প্রতিটি মহিলা যাদের রিপ্রোডাক্টিভ এজ, যে বয়সটা বলি আমরা, বাচ্চা হওয়ার বয়সটা যতটুকু আছে, এবং ইভেন রিপ্রোডাক্টিভ এজের পরেও 50 বছরের পরেও তাদেরকে মাসের একটা নির্দিষ্ট সময় তাদেরকে বলি যে নির্দিষ্ট একটা দিন আপনারা ঠিক করে নেবেন। যেমন যাদের নিশ্চয় একটা যদি 30 দিন হয়, তাকে হয়তো বলি যে 15তম দিনে তারা প্রতি মাসে একটা নির্দিষ্ট সময় ঠিক করে নেবেন। এই সময়টাতে তারা মাসে একবার করে ব্রেস্টে, যেমন যখন গোসল করতে যান তখন ওনারা যেন নিজে আয়নার সামনে দাঁড়িয়ে তারা যেন তাদের ব্রেস্টে কোনো অস্বাভাবিকতা আছে কিনা এটা যেন তারা দেখতে পায়, প্রথমে দেখবে। তারপরে তারা হাত দিয়ে পুরো ব্রেস্টটাকে পালপেট করে, মানে চেপে চেপে দেখবেন যে কোথাও কোনো গোটা বা কোনো অস্বাভাবিকতা তাদের কাছে লাগে কি। যদি লাগে তাহলে তারা হাসপাতালে বা যে কোনো মেডিকেল পার্সোনালের কাছে এসে তারা অবশ্যই যেন ডাক্তারের কাছে যেন আসেন। এবং আমরা সেটা বলি যে গ্রামের লোকরা তো সবাই সার্জন বুঝতে পারে না, তারা প্রথমে আগে ডাক্তারের কাছে আসুক, এবং ডাক্তাররা তাদেরকে উপযুক্ত সার্জনের কাছে যেন তারা পাঠায়। জি, ধন্যবাদ। ডাক্তার ইকবাল আহমেদ স্যার, আপনার কাছে যে প্রশ্নটি জানতে চাই, আমরা জানলাম যে ব্রেস্টে যে টিউমার হচ্ছে বা গোটা হচ্ছে সেটা হলেই যে ক্যান্সার এমনটি কিন্তু নয়। তো কি কি কারণে এই ব্রেস্টের লাম্প বা এই ধরনের গোটা হচ্ছে সেই সম্পর্কে একটু জানবো। জি, ধন্যবাদ। হ্যাঁ, ব্রেস্টের গোটা বা লাম্প মানে কিন্তু ক্যান্সার নয়, এবং এটা যেটা দেখা যায় যে ইয়াং এজে, যেমন 20 বছরের আশেপাশে যে এইজটা আছে, সেই এইজে ফিমেল পার্সনরা যখন ব্রেস্টে লাম্প বা গোটা নিয়ে আসেন, তখন আমরা তাদের এই ডিজিজটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে অবস্থায় পাই, এই অবস্থাটাকে বলি আমরা ফাইব্রোঅ্যাডেনোমা, বা কিছু সিস্টিক ডিজিজ থাকতে পারে ব্রেস্টে। এই নন মেলিগন্যান্ট অর্থাৎ বিনাইন, অর্থাৎ এটা নন ক্যান্সারাস ব্রেস্ট ডিজিজ হিসেবে আমরা এইগুলাকে ডায়াগনোসিস করি। এবং আমরা এই নন ক্যান্সারাস যে ব্রেস্ট ডিজিজগুলো সম্পর্কে আপনার কাছ থেকে জানবো। তো আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা দর্শকের ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। আমি গাইবান্ধা থেকে বলছি, আমার নাম মোসাম্মদ মিনি আক্তার। জি দর্শক বলুন। আমি গাইবান্ধা থেকে বলছি। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার সাদা স্রাব গুলো খুব হয় কিন্তু চুলকায়। জি দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন। এই প্রশ্নটির উত্তর আমি ডাক্তার ইশরাত জাহান আপনার কাছ থেকে নিয়ে নিতে চাই। ম্যাম, আপনি উত্তরটি যদি দিতেন। আমি ঠিক ওনার প্রশ্নটা বুঝতে পারিনি। তিনি বলছিলেন যে সাদা স্রাবের সমস্যা আছে এবং হয়তো মাসিকের রাস্তা চুলকায়, সেক্ষেত্রে উনি কি করতে পারেন? আচ্ছা, যদি এরকম সমস্যা থাকে তাহলে অবশ্যই তাকে একজন গাইনোকোলজিস্টের সাথে দেখা করতে হবে, এবং সেখানে ওনার চিকিৎসা দরকার। এবং এই ক্ষেত্রে গাইনোকোলজিস্ট যদি মনে করে
যে এখানে এটা ভালভো ভ্যাজানাইটিস বলি আমরা, যেটা এক ধরনের ইনফ্লামেশন মাসিকের রাস্তায় আমাদের একটা ইনফেকশন হওয়ার চান্স থাকে, এবং এই ইনফেকশনটা সাধারণত একজনের না, এটা ওনার যে পার্টনার আছেন তারও সাথে একই ধরনের চিকিৎসা করতে হবে এবং দুজনকে একই চিকিৎসা মেনে চলতে হবে। তাছাড়া কিছু ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে, আবার সেটা যদি খুব রিকারেন্ট হয় সেক্ষেত্রে তার কি ডায়াবেটিস আছে কিনা সেই বিষয়গুলো একটু লক্ষ্য করতে হবে। তো একজন ডাক্তারের পরামর্শ নিলে একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। ডাক্তার ইকবাল আহমেদ স্যার, আপনার কাছ থেকে জানছিলাম যে নন ক্যান্সারাস ব্রেস্ট লেশন কি কি আছে? নন ক্যান্সারাস ব্রেস্ট লেশন যেটা বলছিলাম যে এটা অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটাকে ফাইব্রোএডিনোমা হিসেবে ডায়াগনোসিস করি। এই ফাইব্রোএডিনোমা কিন্তু সবসময় যে অপারেশন করে ফেলতে হবে ব্যাপারটা এরকম না। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই টিউমারগুলির কোনো অপারেশন লাগে না এবং এটা আপনা আপনি অনেক সময় চলে যায়। এবং এই টিউমারগুলি হলে একদমই যে এই জিনিসগুলো অ্যাভয়েড করে চলতে হবে তা না। আপনি একজন সার্জনের শরণাপন্ন হবেন এবং সার্জনের শরণাপন্ন হলে যে উনি সার্জারি করে ফেলবেন ব্যাপারটা এরকম না। আমরা যখন বলি যে আপনি একজন সার্জনের কাছে যান, মানুষ অনেক সময় যারা পেশেন্টরা আসেন তারা অনেক সময় ভেবেই থাকেন যে সার্জনের কাছে যাওয়া মানে হলো সার্জিক্যাল চিকিৎসা দিবে। ব্যাপারটা সেরকম না। উনি যেহেতু এই পেশেন্টগুলো এই ডিজিজগুলি নিয়ে ডিল করেন, তো উনি এটার বেস্ট ট্রিটমেন্ট জানেন, বেস্ট ম্যানেজমেন্ট জানেন। এই জন্য উনি এটা আল্ট্রাসোনোগ্রাফি বা আমরা এই পরীক্ষাগুলো সম্পর্কে জানবো। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা দর্শকের ফোনটি আগে নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নাফিস বলছিলাম ময়মনসিংহ থেকে। জি দর্শক বলুন। জি, আমার ওয়াইফের গত 1 বছর ধরে বগলের নিচে লাম্পসের মতো একটা গোটা হয়। এটা যখন হয় কিছুদিন ব্যথা থাকে, পুজো হয়, আবার এমনি থেকেই চলে যায়। এটা রিপিটেডলি হয়। জি দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন। ডাক্তার ইকবাল আহমেদ, আপনি প্রশ্ন উত্তরটি যদি দিতেন। ধন্যবাদ। তো ওনার এই বগলের নিচে যে চাকার কথা বলছেন, এইটা সম্ভবত লিম্ফ নোড না। এটাকে ওনার যেহেতু পুজ হয় এবং রিপিটেডলি হচ্ছে, এটা সম্ভবত হাইড্রাডেনাইটিস সাপোরিটিভা। এটা হলো যে এখানকার যে বগলের যে স্কিন আছে এটার সাথে যে লোমকূপ থাকে, সেখানকার লোমকূপের এক ধরনের ডিজিজ, এবং এই ডিজিজটা হাইড্রাডেনাইটিস সাপোরিটিভা বলে, বারবার হতে থাকে এবং এটা অ্যান্টিবায়োটিক খেলে হয়তো এক সময় চলে যায় কিন্তু আবার ফিরে আসে। তো এই সমস্যাটার বেসিক্যালি সমাধান হলো সার্জারি। আবার এটা যদি লিম্ফ নোড হয়ে থাকে, লিম্ফ নোড হয়ে যদি সে পেকে যায়, তাহলে এটা খুব অ্যাডভান্স ডিজিজ। তো সেই লিম্ফ নোড অনেক কারণে ফুলতে পারে, যে আপা যেরকম বলছিলেন যে এটা ব্রেস্ট ক্যান্সারের জন্য হতে পারে বা অন্যান্য ইনফেক্টিভ কারণে হতে পারে। তবে লিম্ফ নোড হয়ে পেকে গেলে এটা কোনো কার্সিনোমা বা ক্যান্সারের জন্য হলে এটা অনেক অ্যাডভান্স পর্যায়ে, সেটা অবশ্যই প্রাইমারি সাইট ডিটেক্ট ততক্ষণে হয়ে যাওয়ার কথা। যেহেতু সেখানে কোনো প্রাইমারি সাইট বা ব্রেস্টে কোনো লেশনের কথা আপনি উল্লেখ করে নাই, তাহলে আমি ধরে নিচ্ছি এটা হাইড্রাডেনাইটিস সাপোরিটিভা। আপনি একজন জেনারেল সার্জন অথবা প্লাস্টিক সার্জনের সাথে যোগাযোগ করবেন এটার অপারেশনের জন্য। যে যেমনটা বুঝলাম যে এই ধরনের যদি টিউমার থাকে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা নিরীক্ষার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো কি ধরনের পরীক্ষা করতে হয় এই বিষয় সম্পর্কে আমরা জানবো, তবে একটা ছোট্ট বিরতির পর। দর্শক, ডাক্তারের চেম্বারের এই পর্যায়ে আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মাঝেই, তাই আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডাক্তারের চেম্বারে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার মনি চৌধুরী। আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আলোচনা করছি, ব্রেস্ট ক্যান্সার ও স্বাস্থ্য ঝুঁকি। আর এই বিষয়ে আলোচনায় অংশ নিতে আমাদের সাথে যে দুজন অতিথি আছেন, সহযোগী অধ্যাপক ডাক্তার ইশরাত জাহান, জেনারেল ল্যাপারোস্কোপি ও ব্রেস্ট সার্জারি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, এবং আরও আছেন ডাক্তার ইকবাল আহমেদ, কসমেটিক ব্রেস্ট সার্জন ও সহকারী অধ্যাপক, বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা ফিরছি আলোচনায়। ডাক্তার ইকবাল আহমেদ, আপনাকে আমি প্রথম বিরতির পরে যে প্রশ্নটি রাখতে চাই, আপনি বলছিলেন যে কিছু পরীক্ষার মাধ্যমে কিন্তু জানা যায় যে সেটা কি আসলে ক্যান্সারাস লেশন নাকি একটা বিনাইন কোনো টিউমার, সেই সম্পর্কে একটু জানবো যে কি কি পরীক্ষা করা যায়। ধন্যবাদ।
আমরা সাধারণত যেটা করি, আমরা ফিজিক্যাল এক্সামিনেশনের পর, অর্থাৎ হাত দিয়ে যদি কোনো পরীক্ষা করার পরে চাকা বা কিছু ধরা পড়ে, এরপরে আমরা সাধারণত ইনভেস্টিগেশনে যাই, অথবা হাত দিয়ে ফিল করতে গিয়ে যদি আমাদের কনফিউশন হয়, সেক্ষেত্রে আমরা সাধারণত ইনভেস্টিগেশনে যাই। সেটা হলো যে আমরা কিছু রেডিওলজিক্যাল এক্সামিনেশন করি, যেমন আল্ট্রাসোনোগ্রাফি হতে পারে বা ম্যামোগ্রাফি হতে পারে। সাধারণত আমরা 35 বছরের নিচের লেডিদের আল্ট্রাসোনোগ্রাফি করে এই ব্রেস্ট ডিজিজ গুলি নির্ণয় করি, এবং 35 বছরের বেশি হলে সাধারণত তাদেরকে ম্যামোগ্রাফি করা হয়। ম্যামোগ্রাফি হলো ব্রেস্টের এক বিশেষ প্রকারের এক্সরে, যেগুলো দিয়ে ব্রেস্টের রিলেশনগুলি ডায়াগনোসিস করা যায়। এবং এরপরে আমরা যে পরীক্ষাটা করে থাকি সেটা হলো হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষা, অর্থাৎ ব্রেস্ট থেকে টিস্যু নিয়ে সেটা মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করা। সেটা এফএনএসিও হতে পারে বা ট্রু কাট বায়োপসিও হতে পারে। এগুলির মাধ্যমে কিন্তু ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস করা যায়। তারপরে আরো কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, যেটা হলো যে ব্রেস্ট ক্যান্সার কতদূর ছড়িয়ে গিয়েছে সেটা ধরার জন্য স্টেজিং ইনভেস্টিগেশন। সেটা রোগী অনুযায়ী আসলে ডিফারেন্ট হবে যে কার জন্য আসলে কি কি পরীক্ষা প্রয়োজন আছে। সেই বিষয়টাতে জানবো। ডাক্তার ইশরাত জাহান, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা জানলাম যে কিছু টিউমার কিন্তু বিনাইন হতে পারে, যেটা ক্যান্সার না। সেক্ষেত্রে বিনাইন টিউমারগুলোকে কিভাবে আপনারা চিকিৎসা করে থাকেন? বিনাইন টিউমার হলে চিকিৎসা পদ্ধতিটি কেমন হবে? আচ্ছা, বিনাইন টিউমার হলে চিকিৎসা পদ্ধতিটা যে টিউমারের উপর নির্ভর করবে যে কি টাইপের টিউমার, যে সেই টিউমারটা এখনই অপারেশন করা যাবে কি ভবিষ্যতে অপারেশন করতে হবে। তো সাধারণত কিছু খুব কমন যেটা বিনাইন টিউমার আছে সেটার নাম হচ্ছে ফাইব্রোঅ্যাডেনোমা। এছাড়া আরো যেমন হতে পারে লাইপোমা হতে পারে, ফাইব্রোমা হতে পারে। তো আমি ফাইব্রোঅ্যাডেনোমা নিয়ে কথা বলি, যেটা সবারই অনেকেরই এই টিউমারটা হচ্ছে। তো এই ফাইব্রোঅ্যাডেনোমা টিউমারের চিকিৎসাটা হচ্ছে যে এটা অপারেশন করতে হবে, এটা কোনো ওষুধ দিয়ে কোনো চিকিৎসা হবে না। বেশিরভাগ রোগী এসে জিজ্ঞেস করে এটা কি ওষুধে ভালো হবে না? তো এটা চিকিৎসা হচ্ছে অপারেশন, এটা টিউমারটাকে সরিয়ে ফেলতে হবে। আর একটা হচ্ছে যে এটা কি এখনই করতে হবে জরুরি, এটা থেকে কি ক্যান্সার হবে? এটার উত্তর হচ্ছে যে না, এটা এখনই যে অপারেশন করতে হবে এমন কোনো কথা না। এটা আপনার সময় নিয়ে অপারেশন করতে পারেন, কিন্তু অপারেশন করতে হবে। তার মানে চিকিৎসা পদ্ধতি বলতে কিন্তু আসলে সার্জারিকে আপনি প্রাধান্য দিচ্ছেন। যে আমরা অনেক সময় কিন্তু দেখি যে রোগীরা প্রেফার করেন যে আমি ওষুধ খেয়ে দেখি যে আমার এটা যায় কিনা। না, এই টিউমার কোনো ওষুধ দিয়ে যাবে না। টিউমারের চিকিৎসা হচ্ছে আলটিমেটলি হচ্ছে যে যদি সেটা বেনাইন টিউমার হয় তাহলে সেটা চিকিৎসা হচ্ছে অপারেশন। যে সেক্ষেত্রে আসলে অপারেশন বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন আরেকটু যদি স্পেসিফাই করে দর্শকদের বলতেন যে সেটা কি শুধুমাত্র সেই টিউমারটি ফেলে দেওয়া হবে কিনা? ফেলে দিব আমরা। জি, যদি সেটা বেনাইন টিউমার হয় এটা শুধু আমরা টিউমারটাকে ফেলে দিব। আর সেক্ষেত্রে অনেকে যেহেতু একটা কসমেটিক প্রবলেমের একটা বিষয় আছে, এই বিষয়টাতে রোগীরা যেহেতু মেয়েরাও একটু কনসার্ন থাকে, সেই বিষয়টা সম্পর্কে একটু জানবো, আপনি যদি একটু ক্ল্যারিফাই করেন। বেনাইন টিউমারের ব্যাপারে যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে যে এই টিউমারটা ফেলে দিলে এটাতে ওই জায়গাতে কোনো ধরনের ক্ষত তৈরি হবে না। ওটা আবার যতটুকু ডিস্টারবেন্স হবে সেটা আবার ঠিক হয়ে যাবে, মিলে যাবে, যেহেতু শুধুমাত্র আমরা টিউমারটুকু ফেলে দিচ্ছি। উপরে যেটা একটা হচ্ছে যে উপরে স্টিচের যে একটা ব্যাপার আছে, স্টিচের যেটা স্কার মার্কের একটা ব্যাপার আছে, সেটা সময়ের সাথে সাথে হয়তো কিছুটা মিলিয়ে যাবে, চলে যাবে। স্কার মার্কটা ওইভাবে প্ল্যান করে দেওয়া হবে যে এখানে কসমেটিক্যালি সেটা। জি, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা দর্শকের ফোনটি নিয়ে ফিরছি। দর্শক কে আছেন আমাদের সাথে? আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক বলুন। হ্যাঁ, আমার বয়স, আমার নাম হাসিনা, জুরাইন থেকে বলছি। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার না মেন্স হওয়ার পর মেন্স শুরু থেকেই না পেটে প্রচুর ব্যথা করে, বুঝছেন? জি, আপনি ব্রেস্টে ব্যথা করে সেই কথাটি বলছেন যে আপনার মাসিকের সময় ব্রেস্টে ব্যথা করে, এখন কি করণীয় আছে? হ্যাঁ, আপনি আমাদের সাথেই যুক্ত থাকুন। ডাক্তার ইশরাত জাহান, আপনি প্রশ্নের উত্তরটি যদি দিতেন। আচ্ছা, এটা খুবই কমন সমস্যা আমাদের দেশের মহিলাদের, যে ব্রেস্টে ব্যথা করে এবং সেটা মাসিকের আগে যে ব্যথাটা করে, এবং দেখা যাবে যে ওনার হয়তো মাসিক হয়ে গেলে ব্যথাটা কমে যায়। তো সেই ক্ষেত্রে আমরা রোগীদেরকে বলি যে এটা একটা স্বাভাবিক ব্যাপার, এটা যদি নিয়ে আপনার ভয় পাবেন না।
যত রোগী আমাদের কাছে আসে তারা ভাবে যে এটা বোধহয় একটা ক্যান্সারের লক্ষণ, তো এই জন্য এটা যদি না জানি কি জিনিস। তো ক্যান্সার এটা সুবিধা এই জিনিস হচ্ছে যে ক্যান্সারে সাধারণত ব্যথা হয় না। যে সময় ব্যথা হয়, যদি কখনো কোনো ক্যান্সারে ব্যথা নিয়ে আসে তাহলে বুঝতে হবে যে সে ক্যান্সারটা একটা অ্যাডভান্স কেস। তো ব্যথা হলে আমরা তাকে আগে অ্যাসিওর করি যে আপনার যেহেতু ব্যথা আছে তার মানে আপনার ক্যান্সার নাই। তারপরে উনি যেহেতু বলছে যে ওনার শুধুমাত্র মাসিকে ব্যথা করে কিন্তু কোনো গোটার কথা বলেনি, সেক্ষেত্রে আরো কোনো ভয়ের ব্যাপার নাই। বাট এই যে ব্যথা, এই ব্যথাটা সাধারণত একটা ছোট প্যারাসিটামল বা আদার যে কোনো ধরনের ব্যথা নাশক যে ধরনের ওষুধ আছে এগুলো খেলেই কমে যায়। আর যদি না কমে সেক্ষেত্রে তো অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হয়, পরামর্শ নেবেন। জি, ধন্যবাদ। ডাক্তার ইকবাল আহমেদ, আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা বিনাইন টিউমারের কি ধরনের চিকিৎসা পদ্ধতি আছে জেনে নিলাম, যদি ক্যান্সার হয়ে থাকে ব্রেস্ট ক্যান্সার সেক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতিটা কেমন হবে? জি ধন্যবাদ। ব্রেস্ট ক্যান্সার যদি হয়ে যায়, সেই ব্রেস্ট ক্যান্সারটা কি ধরনের সেটার উপর ডিপেন্ড করবে যে সার্জারিটা বা এটার ম্যানেজমেন্টটা কি হবে। যেমন হলো যে ব্রেস্ট ক্যান্সার কয়েক ধরনের হতে পারে, যে আর্লি ব্রেস্ট ক্যান্সার অথবা লোকালি অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার অথবা ডিস্টেন্ট মেটাস্টেসিস ব্রেস্ট ক্যান্সার। এগুলো বিভিন্ন স্টেজিং আছে, এই মেডিকেল টার্মগুলি ব্যবহার করলে পেশেন্টটা বুঝবে না। আমি বলবো আর্লি ব্রেস্ট ক্যান্সার মানে হলো যে এই আর্লি ব্রেস্ট ক্যান্সার হলো যে শুধু ব্রেস্ট টিউমার আছে কিন্তু আশেপাশে এটা ছড়িয়ে যায়নি, অর্থাৎ কোনো লিম্ফ নোডে বা বগলে কোথাও ছড়িয়ে যায়নি, এই টিউমার সাইজটাও মোটামুটি ছোট। সেই ক্ষেত্রে আমরা যেটা করি যে শুধু টিউমারটা সরিয়ে ফেললেই হবে। টিউমারের আশেপাশে একটু একটা নির্দিষ্ট পরিমাণ টিস্যু সরিয়ে এই ব্রেস্টটা আবার ক্লোজ করে দিলেই হয়। সেক্ষেত্রে যেটা হয় যে ব্রেস্টের অনেকটা ভলিউম যদি চলে যায় সেক্ষেত্রে আমরা এটা কসমেটিক রিকনস্ট্রাকশন করতে পারি। যেমন হলো যে এই একটা ব্রেস্ট যদি ছোট হয়ে যায় সেটা আমরা একটু বড় করার চেষ্টা করতে পারি। সেটা হতে পারে যে নিজের পেট থেকে একটু ফ্যাট নিয়ে সেটা লাইপোসাকশন করে ফ্যাট নিয়ে সেই ব্রেস্ট আমরা উঁচু করে দিতে পারি, বা এই জায়গাটা ফিল আপ করে ব্রেস্টটা সিমেট্রি আনতে পারি দুইটা ব্রেস্টের। অথবা যেটা করতে পারি যে অপোজিট ব্রেস্টটা আমরা একটু ছোট করে দুইটার মধ্যে সিমেট্রি আনতে পারি। আর যদি ব্রেস্ট টিউমারগুলি অ্যাডভান্স স্টেজের হয় সেক্ষেত্রে অনেক সময় পুরো ব্রেস্টটাই কেটে ফেলতে হয়। পুরো ব্রেস্ট কেটে ফেলে কিন্তু সেটা ট্রিটমেন্ট ভিন্ন হয়। এবং সেক্ষেত্রে একটি কসমেটিক কনসার্ন কিন্তু চলে আসে রোগীদের। আমরা এই বিষয়টা নিয়ে আরো জানবো কিন্তু একটা বিরতির পর। দর্শক, ডাক্তারের চেম্বারের এ পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মাঝে, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডাক্তারের চেম্বারে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মনি চৌধুরী। আর আজ আমরা আলোচনা করছি ব্রেস্ট ক্যান্সার ও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে। যে দুজন অতিথি আছেন, ডাক্তার ইশরাত জাহান, সহযোগী অধ্যাপক, জেনারেল ল্যাপারোস্কোপি ও ব্রেস্ট সার্জারি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, এবং আরও আছেন ডাক্তার ইকবাল আহমেদ, কসমেটিক ব্রেস্ট সার্জন ও সহকারী অধ্যাপক, বারানো প্লাস্টিক সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। চলুন ফিরছি আলোচনায়। ডাক্তার ইশরাত জাহান, আপনার কাছে আমি যে প্রশ্নটি রাখতে চাই, আমরা বিরতির আগেই জানছিলাম যে অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার যদি হয়ে যায় সেক্ষেত্রে সার্জারি একমাত্র উপায়, সেই সম্পর্কে আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই। আসলে ব্যাপারটা হচ্ছে যে সার্জারি একমাত্র উপায় ঠিক না। এখানে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় অনেকগুলো মডালিটি একসাথে কাজ করতে হয়, শুধু সার্জারি না। এখানে সার্জারির সাথে কেমোথেরাপি, তারপর রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি এবং হরমোন থেরাপি, এই সবগুলো একসাথে মিলেই ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা। তো এই সার্জারিতে আবার আমাদের কয়েক ধরনের আছে, যেমন হচ্ছে আমরা ব্রেস্ট কনজার্ভ করতে পারি, ব্রেস্টে শুধুমাত্র টিউমারটা ফেলে দিই। আরেকটা হচ্ছে পারে যে পুরো ব্রেস্টটাকে ফেলে দিতে হয়, যেটাকে ম্যাস্টেকটমি বলি। পুরো ব্রেস্ট কনজার্ভিং সার্জারির ব্যাপারে ইকবাল ভাই বলেছেন যে আমরা শুধুমাত্র ওই টিউমারটাকে ফেলে দিয়ে তারপরে ওটাকে আমরা একটু রিকনস্ট্রাকশন করি, ওই ব্রেস্টে যতটুকু ক্ষত হয়েছে সেটাকে আশেপাশে কোনো একটা কিছু দিয়ে, যেমন পাশ থেকে ফ্যাট নিয়ে এসে আমরা ওটাকে ফিল আপ করতে পারি, কোথাও পাশ থেকে মাসল নিয়ে এসে ফিল আপ করতে পারি, অথবা আমরা অপোজিট যে ব্রেস্টটা আছে সেটাকে আমরা ছোট করে দিতে পারি। এভাবে আমরা এটাকে কসমেটিক্যালি ঠিক করতে পারি। আরেকটা যেটা হচ্ছে অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার যেটা আমরা বলি, সেই অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সারে চিকিৎসা হচ্ছে ম্যাস্টেকটমি।
যদি সেটা অনেক বেশি ছড়িয়ে যায়। আবার অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার আমরা অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি বলি, দ্যাট ইজ আমরা এতটুকু ব্রেস্ট ক্যান্সার অ্যাডভান্স হলেও ফেলে দিতে পারবো এবং সেটাকে পাশের ব্রেস্ট টিস্যু থেকে অথবা পিছন থেকে মানে পিঠের থেকে আমরা মাংস নিয়ে এসে অথবা পেটের নিচ থেকে মাংস নিয়ে এসে সেটাকে ফিল আপ করে দিয়ে আমরা এই চিকিৎসা করতে পারি। এটা হচ্ছে অনকোপ্লাস্টিক সার্জারি এবং এটা সার্জারির টেকনিকটাই ডিফারেন্ট। কিন্তু কখনো যদি এরকম হয় যে ম্যাস্টেক্টমি করে ফেলতে হয়েছে, সবখানে এই অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি করার মতো ফ্যাসিলিটি আমাদের দেশে সব জায়গায় এখনো হয়নি। জি ধন্যবাদ আপনাকে। আমরা ডাক্তার ইকবাল আহমেদ স্যার আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই অনকোপ্লাস্টিক সার্জারি বা কি ধরনের এই সার্জারিগুলো আছে। ধন্যবাদ আপু। অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি মানে হলো যে ব্রেস্ট ক্যান্সারের পরে যে ব্রেস্ট আমরা কেটে ফেললাম, আপা যেটা বললেন যে ম্যাস্টেক্টমি করার পরে যে ব্রেস্ট রিকনস্ট্রাকশন, অর্থাৎ আপা যেটা আসলে ওভাবেই যে এই ব্রেস্ট রিকনস্ট্রাকশনটা দুই ভাবে করা যেতে পারে। একটা হলো নিজের শরীর থেকে টিস্যু নিয়ে, যেমন হলো পেটের থেকে মাংস নিয়ে, রেকটাস মাসল নিয়ে করা যায়, পিঠের থেকে ল্যাটিসিমাস ডরসি মাসল নিয়ে সেটা করা যায়। আবার যেমন বাইরে থেকে টিস্যু নিয়ে, যেমন হলো ব্রেস্ট ইমপ্লান্ট দিয়ে সেটাকে ফিল আপ করা যায়, অথবা যদি তার উপরের চামড়াটা কোনোভাবে কনজার্ভ করা যায়, সেটা যদি থাকে তাহলে লাইপোসাকশনের মাধ্যমেও সেটা করা যায়। পেশেন্ট যখন ফিল করে যে না তার একদিকে ব্রেস্ট নেই এবং সে সামাজিকভাবে একটা বিব্রতকর অবস্থার শিকার হচ্ছেন এবং তার আত্মবিশ্বাসহীনতায় ভুগছেন, তখন কিন্তু পেশেন্ট নিজেই ট্রিটমেন্ট গুলি আমাদের কাছে সিক করে, তখন আমরা এই অ্যাডভাইস গুলি দিয়ে থাকি। আপা এটা শুরু করেছিলেন আর কি। জি, সেক্ষেত্রে আসলে আমরা যদি পার্শ্ববর্তী দেশের সাথে তুলনা করি তাহলে আমাদের দেশে এই পদ্ধতিগুলোর কেমন খরচ হবে? আমাদের দেশে এই পদ্ধতিগুলো কম। হ্যাঁ, এটা সাধারণত মধ্যবিত্ত ফ্যামিলিরা এফোর্ড করার মতো খরচ এখানে। ইমপ্লান্ট যারা করছেন বা যারা সিলিকন ইমপ্লান্ট বলেন বা আরো কিছু আছে, সেক্ষেত্রে কি এগুলোর পরবর্তীতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে কিনা খুব অল্প করে জেনে নিব। যে কোনো অপারেশনে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। সিলিকন ইমপ্লান্ট নিয়ে অনেকের যেটা ধারণা যে এটা থেকে ক্যান্সার হতে পারে, আমি প্রথমেই বলিনি এটার সাথে ক্যান্সারের কোনো সম্পর্ক নেই। সিলিকন ইমপ্লান্টের ইমিডিয়েট আপনার অপারেশনের পরে যেটা হতে পারে, এটা খুব মাইনর ক্ষেত্রে হয়, যেটা ইনফেকশন হতে পারে। অপারেশনে অল্প কিছু যা থাকে সেই ধরনের হয়তো সাইড এফেক্ট হতে পারে। যে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আপনারা সবাই উপকৃত হয়েছেন, আর আপনারা উপকৃত হলেই আমরা সার্থক। অল্প কিছু সময়ের মধ্যে আমরা সবাই একটি নতুন বছরের পথ চলা শুরু করতে যাচ্ছি। নিউজ 24 পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি বিগত দিনগুলোর মতো সামনের দিনেও আপনারা নিউজ 24 এর সাথেই থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা আর সমর্থন আমাদের পথ চলার শক্তি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন।